হাসিনা যে সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে স্পষ্টভাবে বলেছেন যে অনুপস্থিতির অর্থ নীরবতা নয়, প্রতিদিন তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের বাইরেও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নিয়মিত আলাপ হচ্ছে, সম্ভবত কমনওয়েলথ মহাসচিবের এই চিঠি সেটারই একটা নিদর্শন বটে। আর আন্তর্জাতিক হাওয়াও যে ঘুরতে শুরু করেছে, শেখ হাসিনা যে অনেক কিছু হিসেব করেই খুব শিগগিরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, সেটাও সম্ভবত এই চিঠি থেকে আরেকটু স্পষ্ট হলো। মনে রাখতে হবে, অনেক অংশীজনই কমনওয়েলথের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে। কমনওয়েলথ এরপর ওই প্রতিবেদনে মন্তব্য লিখছে যে অনেক অংশীজন তাদেরকে এটাও বলেছেন, যদি অন্তর্বর্তীকালীন সরকারেরই সাংবিধানিক ভিত্তি না থাকে তাহলে তারা যে যে অধ্যাদেশ এনে যা যা সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর সাংবিধানিক ভিত্তিও পরবর্তীতে চ্যালেঞ্জ হবে। এরপরেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে কথা বলেছে এবং মনে করিয়ে দিয়েছে কমনওয়েলথ যে আওয়ামী লীগকেও একটা অধ্যাদেশের ভিত্তিতে, ওই যে যাদের সাংবিধানিক ভিত্তি নিয়ে অনেক অংশীজনের প্রশ্ন আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারই নিষিদ্ধ করে দিয়েছিল। কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে যখন বাংলাদেশের নির্বাচনের আগে 2025-এর নভেম্বরে ঢাকা সফরে এসেছিলেন, তখনই তিনি পরিষ্কার করেছিলেন যে কোন দল নিষিদ্ধ, কোন দল নিষিদ্ধের দাবি উঠেছে, এসবের বাইরে গিয়ে কমনওয়েলথ বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি জানায়, আহ্বান জানায়। এবং কমনওয়েলথ মহাসচিব সেই সফরে শুধুমাত্র যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার, এদের সঙ্গে সাক্ষাৎ করেই কমনওয়েলথ যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ বাংলাদেশের নির্বাচনে আশা করছে সেটা পরিষ্কার করেছিলেন তাই নয়, তিনি সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন যে বাংলাদেশে ওই রাজনৈতিক পরিস্থিতিটাতে কোন দলকে নিষিদ্ধ করা হচ্ছে বা কোন দল নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে রাজপথে, এসবকে কমনওয়েলথ তাদের বিবেচনায় নিতে চায় না। কমনওয়েলথ বাংলাদেশের জনসংখ্যার ভেতরে বাংলাদেশের একটা স্বাভাবিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে যেসব রাজনৈতিক দলের একটা সুস্পষ্ট অবস্থান আছে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বহু দশক ধরে, সেই সকল দলকেই তারা রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে তাদের আলোচনার অন্তর্ভুক্ত করতে চায়। সবচেয়ে যে আলোড়ন তৈরি করা ইঙ্গিতটা তখনই কমনওয়েলথ মহাসচিব দিয়ে গিয়েছিলেন ঢাকায় বসে, সেটা হচ্ছে তিনি যখন ফেসবুকে তার পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে একটা পোস্ট দিলেন যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঢাকায় এসে দেখা করছেন বাংলাদেশের একটা অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যাশায়। সেখানে তিনি একটা ছবি দিয়েছিলেন যেখানে হোটেলের কনফারেন্স রুমে তাকে এবং তার প্রতিনিধি দলকে দেখা যাচ্ছে তারা একটা অনলাইন বৈঠকে কারোর সঙ্গে আলাপ করছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের ছবিতে যখন বিএনপি, জাতীয় পার্টির দুই অংশ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, সকলের খবর আছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে সবগুলো সাক্ষাতের খবর বিস্তারিত প্রকাশ পাচ্ছিল, তখন হঠাৎ করে ওই অনলাইন বৈঠকে কমনওয়েলথ মহাসচিব কার সাথে বৈঠক করছেন ওই ছবি এমন কৌতূহলের জন্ম দিয়েছিল যে তখনই এ খবর প্রকাশিত হয়েছিল যে কমনওয়েলথ মহাসচিব একটা সুস্পষ্ট বার্তা ইউনূস সরকারকে দিতে সে সময়ে ঢাকায় ওই হোটেল থেকে বসেই অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মুখোমুখি সাক্ষাতের পাশাপাশি কমনওয়েলথ মহাসচিব একটা অনলাইন বৈঠকে তখনই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নফেল এবং ডক্টর সেলিম মাহমুদের সঙ্গে সরাসরি ওখানে বসেই বৈঠক করে গেছেন। এরপর আওয়ামী লীগের সাথে অন্তত আরো 2 দফায় কমনওয়েলথ বৈঠক করে। এমনকি 4 থেকে 14 তারিখ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে, ফেব্রুয়ারির 4 থেকে 14 তারিখ ঘানার সাবেক প্রেসিডেন্টের নেতৃত্বে যে একটা প্রতিনিধি দল পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের নির্বাচন দেখতে পাঠিয়েছিল কমনওয়েলথ, সেই দলটি যখন ফেব্রুয়ারি মাসে এসে আবারও জাতীয় পার্টি সহ জামাতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সাক্ষাৎ করে, তখন একটা অনলাইন বৈঠক তারা আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গেও করে। সেসব বার্তায় এটা পরিষ্কার হচ্ছিল যে কমনওয়েলথ এই যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অধ্যাদেশ দিয়ে একটা অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের মতো একটা দল, যার একটা বিরাট সমর্থক গোষ্ঠী আছে বাংলাদেশে, সেই দলটিকে নিষিদ্ধ করে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ বলে মনে করছে না। নির্বাচনী পর্যবেক্ষক দলটি তাদের ম্যান্ডেটের ভিত্তিতে, মানে নির্বাচনে
আওয়ামী লীগ অংশ নিতে পারা না পারাটার বৈধতা আছে কিনা সেসব কিন্তু তাদের ম্যান্ডেটের অন্তর্ভুক্ত নয়। সেই পর্যবেক্ষক দল যে চূড়ান্ত রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্ট প্রকাশের সময় কমনওয়েলথ একটা আরো সুস্পষ্ট বার্তা বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমান সরকার সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর একটা আনুষ্ঠানিক চিঠি লিখে সেই প্রতিবেদনটি আওয়ামী লীগকেও পৌঁছে দিয়ে কমনওয়েলথ আওয়ামী লীগকে বাংলাদেশের নির্বাচনী রিপোর্ট পাঠানোর মাধ্যমে এ বার্তা পরিষ্কার করেছে যে তারা মনেই করে না যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা নিষিদ্ধ দল, সন্ত্রাসী দল তো মনেই করে না। কাজেই তারা কোনোভাবেই আওয়ামী লীগের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইছে না। ওবায়দুল কাদেরকে লেখা ওই চিঠিতে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচোয়ে পরিষ্কারভাবে বলেছেন যে তারা এই রিপোর্টটি, বাংলাদেশের নির্বাচনটি কেমন হয়েছে সে সম্পর্কে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের যে রিপোর্টটি, সেটি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং অংশীজনদের পাঠাচ্ছে এবং তারই অংশ হিসেবে তারা এই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি আওয়ামী লীগকেও পাঠালো। এবং সেই চিঠিতে কমনওয়েলথ আসলে নির্বাচনটিকে কিভাবে দেখেছে, আমি বলছিলাম যে তাদের একটা সীমিত ম্যান্ডেট থাকে। খুব পরিষ্কারভাবে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে যেমন, তাদের বিস্তারিত প্রতিবেদনেও তেমন বলেছেন যে একটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং বলতেই হয় যে নির্বাচনটা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল হয়েছে। মানে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল, পিসফুল অ্যান্ড অর্ডারলি, এই দুটো বিশেষণ ছাড়া আর কোনো ব্যাপক প্রশংসার বিশেষণ কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল কিন্তু যোগ করেনি তাদের এই চিঠিতে কিংবা তাদের এই প্রতিবেদনে। মানে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ ও স্বচ্ছ, ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট, পার্টিসিপেটরি কিংবা অ্যাকসেপ্টেবল কোনো শব্দই তারা শেষ পর্যন্ত, ইনক্লুসিভ তো নয়, কোনো শব্দই তারা ব্যবহার করেনি। তারা অত্যন্ত বেছে বেছে সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক, অর্ডারলি ভাবে বাংলাদেশের নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সে কথা বলেছে তাদের এই চিঠিতে এবং প্রতিবেদনে। তারা তাদের মূল প্রতিবেদনের 13 পৃষ্ঠায় গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সম্পর্কে মন্তব্য করেছে এবং সেখানে তারা বলেছে যে বাংলাদেশে বর্তমানে 7টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে এবং সেসব রাজনৈতিক দল 1978 সালের রাজনৈতিক দল অধ্যাদেশের আওতায় নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। তারা বলেছে যে সেই রাজনৈতিক দল অধ্যাদেশ 1978 অনুযায়ী কোনো দল যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা বা নিরাপত্তার বিরুদ্ধে কাজ করে তাহলে সে দলগুলোকে নিষিদ্ধ করা যায়। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা নোটিফিকেশন দিয়ে, একটা নোটিশ দিয়ে আওয়ামী লীগকে 2025 সালের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছে এবং ওই একই দিনে বাংলাদেশ ইলেকশন কমিশনের সাথে সাথে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়েছে। মানে কমনওয়েলথ সরাসরি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বৈধ হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন না তুললেও মানে দলগুলো নিয়ন্ত্রিত হচ্ছে, গভর্নড হচ্ছে পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্সের আওতায়, অথচ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ বিরোধী অধ্যাদেশের আওতায়, আর সাথে সাথে সরকার অধ্যাদেশ দিল আর নির্বাচন কমিশনও তা বাতিল করে দিল। সেটা যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা, অস্বাভাবিক এবং অবৈধ ঘটনা, সেটা খুব পরিষ্কার করে মূল প্রতিবেদনের 13 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ করেছে কমনওয়েলথ তাদের এই প্রতিবেদনে। এরপর কমনওয়েলথ লিখছে যে প্রতিটি গণতন্ত্রই কোনভাবে তাদের রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করবে সে বিষয়টা নিজেরা সিদ্ধান্ত নেবে, কিন্তু এটাও অবশ্যই বিবেচনা করা উচিত যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ যখন আসবে তখন অংশগ্রহণ, সহিষ্ণুতা, টলারেন্স এবং এঙ্গেজমেন্ট সকলকে অন্তর্ভুক্ত করার বিষয়গুলোকে উৎসাহিত করা উচিত। এবং কমনওয়েলথ লিখছে নির্বাচনী আইন সহ সকল আইনকে এই বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাতে রাজনৈতিক দলকে উৎসাহিত করা যায় সেভাবে গঠন করা উচিত। এখানেই কিন্তু কমনওয়েলথের এই প্রতিবেদনটা যে কত তাৎপর্যপূর্ণ সেটা শেষ হয়নি। 12 নম্বর পাতায় যদি যান মূল প্রতিবেদনের তাহলে দেখবেন যে সেখানে
অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বলা হচ্ছে 2024-এর 8ই আগস্ট সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স চেয়ে প্রেসিডেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, খুবই তাৎপর্যপূর্ণ, কমনওয়েলথ এখানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসেন রশিদ যে অন্তর্বর্তীকালীন সরকার এভাবে গঠন করা বৈধ হয়েছে কিনা সেটা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, সেই কথাটাও এখানে লিপিবদ্ধ করেছে এবং পরে বলেছে যে যদিও আপিল ডিভিশনের 7 জনের একটা বেঞ্চ মহসিন রশিদের ওই চ্যালেঞ্জকে বাতিল করে দিয়েছে, কিন্তু মনে রাখতে হবে সাম স্টেক হোল্ডার্স রেজড কনসার্নস রিলেটিং টু দ্য কনস্টিটিউশনালিটি অফ দ্য আইজিবি। মনে রাখতে হবে অনেক অংশীজনই কমনওয়েলথের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে। কমনওয়েলথ এরপর ওই প্রতিবেদনে মন্তব্য লিখছে যে অনেক অংশীজন তাদেরকে এটাও বলেছেন যদি অন্তর্বর্তীকালীন সরকারেরই সাংবিধানিক ভিত্তি না থাকে তাহলে তারা যে যে অধ্যাদেশ এনে যা যা সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর সাংবিধানিক ভিত্তিও পরবর্তীতে চ্যালেঞ্জ হবে। এরপরেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে কথা বলেছে এবং মনে করিয়ে দিয়েছে কমনওয়েলথ যে আওয়ামী লীগকেও একটা অধ্যাদেশের ভিত্তিতে ওই যে যাদের সাংবিধানিক ভিত্তি নিয়ে অনেক অংশীজনের প্রশ্ন আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারই নিষিদ্ধ করে দিয়েছিল। এরপর কমনওয়েলথ 46 পাতাতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রসঙ্গে কথা বলেছে। সেখানে তারা বলেছে যে ডিজিটালি কি ইমপ্লিকেশন পড়েছে আওয়ামী লীগের নিষিদ্ধকরণে। সেখানে তারা বলছে যে যখন তারা বিভিন্ন অংশীজনের সাথে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন তখন তারা জানতে পেরেছেন যে যদিও বা অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ অনুযায়ী অনলাইন অফলাইন সবখানেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে, ইউটিউবে, টুইটারে মানে এক্স অ্যাকাউন্টে আওয়ামী লীগ দল হিসেবে যেমন তাদের তৎপরতা চালাচ্ছে তেমনি অনেক ন্যারেটিভ, অনেক বয়ান প্রকাশিত হচ্ছে যেগুলো সরকারের দেওয়া বয়ান বা যুক্তিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করছে। এবং কমনওয়েলথ বলছে যে এসব আলাপের পর কমনওয়েলথের পর্যবেক্ষক দল এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পরিসরটা সেটাই একটা মানে কন্টেস্টেড, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় পরিণত হয়েছে, যেখানে একদিকে সরকার বলছে সর্বত্র আওয়ামী লীগ নিষিদ্ধ অনলাইন পরিসর সহ, অন্যদিকে সেই জায়গাটাই পরিণত হয়েছে সেই আইনকে লঙ্ঘন করে মত প্রকাশের একটা পরিসরে। শেখ হাসিনা যে সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে স্পষ্টভাবে বলেছেন যে অনুপস্থিতির অর্থ নীরবতা নয়, প্রতিদিন তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের বাইরেও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নিয়মিত আলাপ হচ্ছে, সম্ভবত কমনওয়েলথ মহাসচিবের এই চিঠি সেটারই একটা নিদর্শন বটে। আর আন্তর্জাতিক হাওয়াও যে ঘুরতে শুরু করেছে, শেখ হাসিনা যে অনেক কিছু হিসেব করেই খুব শিগগিরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সেটাও সম্ভবত এই চিঠি থেকে আরেকটু স্পষ্ট হলো। শেখ হাসিনার প্রত্যাবর্তন কি সময়ের দাবি? এমনটাই বলেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আমরা এই মুহূর্তে শেখ পরশের একটি নিবন্ধ, সেই নিবন্ধটি বিশ্লেষণ করব। খুব আশার কথা যে আওয়ামী লীগ নেতারা এখন লিখছেন, কথা বলছেন। আমি 5 অগাস্টের মাত্র 3 মাস পর থেকে বলছি যে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের মাটি কিন্তু তৈরি হয়ে গেছে। 3 মাসের মধ্যে মানুষ ভুল বুঝতে পেরেছে। আমি বারবার বলি, আবারও বলছি যে আওয়ামী লীগের শেষ সময় জুলাই এবং অগাস্টের শুরুতে প্রথম সপ্তাহে যে আওয়ামী লীগের পতন হলো, সেই সময় আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু একদম তলানিতে নেমে গিয়েছিল। সে ফর এক্সাম্পল যে জুলাই মাসে যদি একটা নির্বাচন দেওয়া হতো, আওয়ামী লীগ সেই সময় 30টা আসন পেত কিনা সে ব্যাপারে সন্দেহ ছিল। কিন্তু মাত্র 3 মাস পর, অগাস্টের 3 মাস পরে আওয়ামী লীগ আবার বিপুল জনপ্রিয় হয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় ফিরে আসে 3 মাসের অরাজকতার কারণে। কিন্তু ওই যে আগস্টের 3 মাস পরে এত জনপ্রিয় হয়ে উঠলো আওয়ামী লীগ, জনপ্রিয়তার পারদগুলো আপনি একটু গুনে দেখুন। ওই সময় বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো নির্বাচন হচ্ছিল এবং সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো বিপুল ভোটে বিজয়ী হচ্ছিল। যার দরুন এটি বলতে ভুল হয় না যে আওয়ামী লীগ সরকার পতনের 3 মাস পর থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। কিন্তু আমার শুরু থেকেই প্রশ্ন, এই জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ক্যাশ করবে কিভাবে? এখনো প্রশ্ন আছে। এখনো সত্যিকার অর্থে সংগঠন আওয়ামী লীগ, দল আওয়ামী লীগের যদি কার্যক্রম আমি খেয়াল করি তাহলে এখনো কার্যক্রম সন্তোষজনক নয়। মাটি রেডি করে দিয়েছে,
আপনাকে ফসল ফলিয়ে ফসল রেডি, ফসল পেকে গেছে, আপনি যদি এইটা না কাটেন এখন, বা ফলটা পেকে গেছে, ফলটা যদি আপনি না পাকেন, ফলটা কিন্তু পড়ে যাবে, পড়ে নষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগের জন্য এখন কিন্তু পরিস্থিতি ঠিক তেমনটা। মাঠে নামতে হবে, আন্দোলন করতে হবে, বিদেশে যারা আছেন তারা দেশে আসতে হবে। অনেকে বলে থাকবেন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, দমন পীড়ন আছে, আমরা কিভাবে মাঠে নামবো। নিষেধাজ্ঞা দিয়ে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হয় না, নিষেধাজ্ঞা অমান্য করেই কর্মসূচি হয়। এটাই হচ্ছে রাজনীতি। প্রয়োজনে আপনার জেলে যেতে হবে। আপনি রাজনীতি করেন কেন? বিদেশে বসে আয়েশ করবেন, দল দেশ বিপদে পড়বে, আয়েশ করবার জন্য আপনার রাজনীতি, ওই রাজনীতি আপনার করার দরকার নেই। যাই হোক, আমরা এই মুহূর্তে শেখ ফজলে শামস পরশ যুবলীগ চেয়ারম্যান, তিনি একটি আর্টিকেল লিখেছেন উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে। আমরা সেই আর্টিকেলটি ধরে বিশ্লেষণ করব যে তিনি কেন বলছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন সময়ের দাবি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সবচেয়ে বড় আলোচনা এখন কি? হ্যাঁ, শেখ হাসিনার প্রত্যাবর্তন। গতকাল উত্তর পূর্ব ভারতের অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের একটি কলাম প্রকাশিত হয়েছে। লেখাটিতে তিনি প্রতিটি লাইনে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, ক্ষমতার সমীকরণ এবং শেখ হাসিনার ফেরার যৌক্তিকতা তুলে ধরেছেন। এই মুহূর্তের ভিডিওতে আমরা যুবলীগ চেয়ারম্যানের সেই লেখার একটি শব্দও বাদ না দিয়ে প্রতিটি লাইনের অন্তর্নিহিত অর্থ এবং গভীর রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরব। লেখার শুরুতে একটি চিরন্তন সত্য কথা দিয়ে লেখাটি শুরু করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ এখন অপেক্ষা করছে, কারণ এই দেশের মানুষ ক্ষমতা এবং নেতৃত্বের মধ্যকার আসল পার্থক্যটা বুঝতে পারছে। পরশের সাথে আমরা নিজেরও একমত এই জায়গায়। খুব গভীর কথা। ক্ষমতা কি করতে পারে? পরশ লিখেছেন, ক্ষমতা জোর করে অফিস দখল করতে পারে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতে পারে, বিরোধীদের মুখ বন্ধ করতে পারে, আর মানুষের মনে ভয় তৈরি করতে পারে। কিন্তু নেতৃত্ব একেবারেই ভিন্ন জিনিস। নেতৃত্ব বেঁচে থাকে মানুষের ভালোবাসায় আর বিশ্বাসে। এই নেতৃত্বকে নির্বাসন, চক্রান্ত, দমন পীড়ন কিংবা কোনো প্রোপাগান্ডা দিয়ে মুছে ফেলা যায় না। ঠিক এই কারণেই লেখকের ভাষায় এই অন্ধকার সময়েও কোটি কোটি বাংলাদেশের হৃদয়ে গভীর বিশ্বাস নিয়ে একটি মাত্র নামের জন্য অপেক্ষা করছেন, আর সেই নামটি হলো শেখ হাসিনা। কারণ জনগণ এখন হাড়ে মাংসে টের পাচ্ছে যে রাষ্ট্রকে যখন জনগণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তখন ঠিক কি ঘটে। যখন সুশাসনের জায়গা নেয় প্রতিহিংসা, আইনের জায়গা নেয় মব বা উশৃঙ্খল জনতা, বিচারের জায়গা নেয় ভয়, আর উন্নয়নের জায়গা নেয় চরম বিশৃঙ্খলা, তখন দেশের কি অবস্থা হয় তা আজ দৃশ্যমান। উন্নয়নের জায়গায় দুটো কথা বলতেই হয়। গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখলাম পদ্মা সেতুর নিচ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে, পিলার থেকে মাটি কাটার যন্ত্র দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। পদ্মা সেতুটাকে কি ধ্বংস করতে চায়? আরেক ভিডিওতে দেখলাম সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনা সরকার যে আশ্রয়ন প্রকল্প গুচ্ছগ্রাম করেছিল, সেই আশ্রয়ন প্রকল্প তথাকথিত তারেক রহমানের খাল খননের মাটি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। আপনি একজন বিবেকবান মানুষ, আপনি কি এটিকে সমর্থন করেন? যদি সমর্থন না করেন, আজকের এই অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানোটা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাও একটি ইমানের অঙ্গ। আপনি ধর্ম করেন, ইসলাম করেন, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, অন্যায়কে যদি সমর্থন করেন, তাহলে আপনি আসলে ইসলাম মানেন না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাও হচ্ছে একটি ইবাদত। যুবলীগ চেয়ারম্যান তার নিবন্ধে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোর প্রসঙ্গ টেনেছেন। তিনি বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনা কিন্তু কোনো পরাজিত বা ষড়যন্ত্রে ভেঙে পড়া মানুষের মতো কথা বলছেন না। তিনি কথা বলছেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের মতো, যিনি ভালো করেই জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে ফিরে আসতে হয়। তার কণ্ঠে কষ্ট আছে কিন্তু কোনো দুর্বলতা নেই, ক্ষোভ আছে কিন্তু কোনো সংশয় বা বিভ্রান্তি নেই। যিনি বুলেট, গ্রেনেড, জেল, জুলুম, নির্বাসন আর বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েও জনগণের সাথে সম্পর্ক ছিন্ন করেননি। তার বার্তা একদম পরিষ্কার,
তিনি ফিরবেন, লড়াই করবেন এবং জনগণের অধিকার পুনরুদ্ধার করবেন। কিন্তু এই ফেরা কি শুধু একটা ফাঁকা স্লোগান? লেখক যুবলীগ কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, এই বার্তা শুধু হাততালি দেওয়ার জন্য নয়, একটি প্রস্তুতির ডাক। এরপর লেখক বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি কঠিন চিত্র এঁকেছেন। তিনি ইউনূস সরকারকে অবৈধ সরকার আখ্যা দিয়ে বলেছেন, তারা রাষ্ট্র দখল, রাজনৈতিক প্রতিহিংসা এবং প্রগতিশীল বা প্রপতাকাধারী শক্তির ওপর পরিকল্পিত নির্যাতন চালাচ্ছে। এমনকি বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ক্ষমতার চেহারা বদলেছে কিন্তু নির্যাতনের চরিত্র বদলায়নি। সেই একই প্রতিহিংসা, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি একই বৈরিতা আর উগ্রবাদী অপরাধীদের জন্য তৈরি হয়েছে অভয়ারণ্য। লেখক পরের অংশেই বলেছেন, আইন শৃঙ্খলা আজ পুরোপুরি ভেঙে পড়েছে। সাধারণ মানুষ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। আওয়ামী লীগ ও যুবলীগের হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, জেলে পড়া হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে। কত সন্তান তার বাবার মুখ দেখতে পারছে না শুধু শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসার অপরাধে। কিন্তু এত নির্যাতনের পরও যুবলীগের কর্মীরা মাঠ ছেড়ে পালিয়ে যাননি, তারা বিবেক বিক্রি করেননি। গ্রাম, ইউনিয়ন বা শহর সবখান থেকেই তারা নীরবে সরবে প্রতিরোধ গড়ে তুলছেন। যুবলীগ চেয়ারম্যান বুক ফুলিয়ে বলছেন, এই কর্মীরাই আসল নায়ক। যুবলীগ তাদের এই ত্যাগ কখনো ভুলবে না। যারা শহীদ হয়েছেন তারা ইতিহাসে অমর হয়ে থাকবেন, যারা জেলে আছেন তারা সসম্মানে ফিরবেন, আর যারা আজ ফেরারি তারা একদিন মাথা উঁচু করে নিজ ঘরে ফিরবেন। এটি যুবলীগ চেয়ারম্যানের নিজের দেওয়া প্রতিশ্রুতি। কলামের আরেক অংশের লেখক শেখ হাসিনার আমলের উন্নয়ন আর বর্তমান সংকটের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ঘরে ঘরে বিদ্যুৎ আর ডিজিটাল রূপান্তর, এগুলো শুধু উন্নয়ন ছিল না, এগুলো ছিল বাঙালির আত্মমর্যাদার প্রতীক। আর আজ কলকারখানা বন্ধ হচ্ছে, বিনিয়োগ আসছে না, বাজারে আগুন, যুব সমাজ হতাশ, আর উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। আইনকে ব্যবহার করা হচ্ছে বেছে বেছে শাস্তি দেওয়ার জন্য। লেখক খুব যৌক্তিকভাবে দাবি করেছেন, এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে শেখ হাসিনার প্রত্যাবর্তন কেন রাজনৈতিক বিষয় নয়, এটি এখন জাতীয় প্রয়োজন। কারণ একমাত্র তারই রয়েছে সেই প্রশাসনিক দক্ষতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আর জনগণের সাথে নাড়ির টান। কলামের শেষে যুবলীগ চেয়ারম্যান একটি সাংগঠনিক গাইডলাইন দিয়েছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন শুধু স্লোগান দিয়ে হবে না, এর জন্য প্রয়োজন শৃঙ্খলা, ঐক্য আর ধৈর্য। যুবলীগের প্রতিটি স্তরের নেতা কর্মীকে অহংকার ও বিভেদ ভুলে জনগণের পাশে দাঁড়াতে হবে, নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে হবে। কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। আমাদের ক্ষোভকে পরিণত করতে হবে সুশৃঙ্খল শক্তিতে। পরশের ভাষায়, অন্ধকার স্থায়ী নয়, ভয় স্থায়ী নয়, মিথ্যাও স্থায়ী নয়। বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে শেখ হাসিনার নেতৃত্বে, আর যুবলীগ থাকবে সেই লড়াইয়ের অগ্রভাগে। সাধুবাদ, স্বাগতম। যুবলীগ থাকবে, ছাত্রলীগ থাকবে, আওয়ামী লীগ থাকবে এবং অন্যান্য অঙ্গ সংগঠনগুলো থাকবে। বাংলাদেশের মাটি কিন্তু তৈরি, ফসল কিন্তু তৈরি, ফসল কাটার সময় হয়ে গেছে, ফল পেকে গেছে, ফল গাছ থেকে নামানোর সময় হয়ে গেছে। আওয়ামী লীগ নেতৃত্ব সেটি নামাবে কিভাবে, সেটি এখন দেখার বিষয়।